সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের যে উত্থান, অনেকেই এইটাকে এমনভাবে হাজির করতেছেন বা এমনভাবে ব্যাখ্যা করতেছেন যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম একটা মধ্যপন্থী দল বা সেন্ট্রিস্ট রাজনীতি নিয়ে হাজির হয়েছে, ফলে তারা আসলে এই ধরনের উত্থানের দেখা পাচ্ছে। মানে অনেকেই বলতে চাইতেছে যে ধর্মের বাইরে অন্যান্য যেসব কনসার্ন আছে বাংলাদেশের মানুষের মধ্যে, সাংস্কৃতিক জায়গায়, সামাজিক জায়গায়, ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে বা নারী শিক্ষার প্রশ্নে বা নারীর সাধারণভাবে রাস্তায় চলাফেরার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, এইসব প্রশ্নে তারা বলতে চাচ্ছে যে জামায়াতে ইসলাম বাংলাদেশের মানুষকে কোনোভাবে আশ্বস্ত করছে যে তারা যদি ক্ষমতায় যায়, জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় যায়, তাইলে সে এখানকার যে চলাচলতি সামাজিক সাংস্কৃতিক যেই সব ভ্যালুস বা মূল্যবোধ, এগুলোর সঙ্গে জামাত বিট্রে করবে না। ফলে জামাত এই ধরনের একটা মধ্যপন্থী চেহারা হাজির করতে পারছে বলেই বাংলাদেশের রাজনীতিতে তারা এই ধরনের উত্থান ঘটাইতে পারতেছে বা এইভাবে অগ্রসর হইতে পারতেছে। তো যারা এই রকম বলতেছে তাদের কথা ব্যক্তিগতভাবে আমি একেবারেই বুঝতে পারি না। মানে অন্তত আমি কখনোই জামাতকে এই ধরনের বলতে শুনি নাই, মানে জামাতের কোনো নেতাকে বা কাউকে আমি কখনো বলতে শুনি নাই যে তারা আসলে একটা মধ্যপন্থী রাজনীতি নিয়ে বাংলাদেশে আগাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জামায়াতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে তার যে উত্থান, সেটা তাদের সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী রাজনীতির কোনো উত্থান না। তারা ইসলামী রাজনীতি করে, ইসলামী শরিয়ার রাজনীতি করে এবং বাংলাদেশে একটা ইসলামী শাসনের মধ্যে বাংলাদেশকে ঢুকাইতে চায়। তার ফলেই সেই রাজনীতিকে কেন্দ্র করে বাংলাদেশে তারা আগাচ্ছে এবং বাংলাদেশের মানুষ যদি জামায়াতে ইসলামকে অ্যাকসেপ্ট করে, সেইটা তারা মধ্যপন্থী বা সেন্ট্রিস্ট কোনো জায়গা থেকে তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না, সেইটা তারা ইসলামী শাসনের আকাঙ্ক্ষা বা অন ইসলামিক শাসনের ব্যাপারে বা সাধারণ সেন্ট্রিস্ট শাসনগুলা তাদেরকে কিছু দেয় নাই বইলা তারা এক ধরনের ইসলামী শাসনের দিকে আগাইতে চাচ্ছে। আমি এখানে 2-3টা ছোট উদাহরণ দিতে চাই। প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন যে 2008 সালে যখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করতে হবে, তখনই সবার আগে জামায়াতে ইসলাম তার গঠনতন্ত্রে গণতন্ত্র শব্দটা সরাসরিভাবে হাজির করলো। তার আগ পর্যন্ত আপনারা ভালোভাবেই জানেন যে বাংলাদেশের বা এই টোটাল উপমহাদেশে আবুল আলা মওদুদী জামায়াতে ইসলামকে যেই জায়গায় যেই রাজনীতির জন্য ফিট করছিলেন, সেটা কিন্তু সরাসরি কোনো গণতন্ত্র না। তিনি যেই কথাটা বলতেন সেটার নাম ছিল থিও ডেমোক্রেসি বা ধর্মভিত্তিক ডেমোক্রেসি। এবং এই ধর্মভিত্তিক ডেমোক্রেসির আইডিয়াটা খুব ক্লিয়ারলি এরকম যে ইসলামী শরিয়ার আলোকে একটা গণতন্ত্র। এবং এই কথাটাই আজকের টিভি ইত্যাদি নানান ধরনের টকশোগুলোতে আপনি দেখতে পাবেন। শিশির মনির সহ, মির্জা গালিব সহ অন্যান্য জামায়াতপন্থী বুদ্ধিজীবীরা বা আইনজীবীরা এই কথাগুলোই বলবেন যে লিবারেল ডেমোক্রেসি যেন ইসলাম থেকে আসছে বা আসতে চাচ্ছে, বা ডেমোক্রেসির ধারণাটাই সামহাও ইসলাম দ্বারা প্রভাবিত, এই ধরনের একটা কিছু বলতে চাবে। বেসিক্যালি এইটাই মওদুদী যেই রাজনীতি, জামায়াতে ইসলামের যেই রাজনীতি, তাদের রাষ্ট্র ধারণা বা তাদের রাজনৈতিক ধারণাটা কি সেটাকে প্রকাশ করে। জামায়াতে ইসলাম 2008 পর্যন্ত বেসিক্যালি সেই রাজনীতিটাই করত। পরবর্তীতে তারা সরাসরি একটা গণতন্ত্রের বিশ্বাস এই কথাটা লিখতে হয়েছিল, নাইলে বাংলাদেশের রাজনীতিতে তারা সংবিধান অনুসারে তারা আসলে নিবন্ধন পাইতো না। পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে হাসিনা যখন তাদের নিবন্ধন সরায় নিতে চাইলো, তখন তারা অ্যাকচুয়ালি আরও বেশি করে বাধ্য হইল। বেসিক্যালি 2010 থেকে 2012 এই সময়টার মধ্যে তারা আসলে সামহাও নিজেদেরকে কমপ্লিটলি তাদের গঠনতন্ত্র থেকে ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহর আলোকে বা এই জাতীয় রাষ্ট্র পরিচালনার আইডিয়া থেকে বের হইয়া সরাসরি গণতন্ত্রের প্রতি তাদের আস্থা বা বিশ্বাস, এইটা তারা লিখলো। আমি যেই জিনিসটা আপনাদেরকে মানে বিশেষভাবে এখানে নোট করতে চাচ্ছি যে যদি তারা বাংলাদেশের রাজনীতিতে এই যে নিবন্ধন করতে হবে রাজনৈতিক দলগুলোকে, এই ধরনের একটা আইনি বাধ্যবাধকতার মুখে না পড়তো, তাইলে কি জামায়াতে ইসলাম কোনোভাবেই তাদের গঠনতন্ত্রে এই গণতন্ত্রে বা লিবারেল ডেমোক্রেসি বা ডেমোক্রেসি কথাটা তারা ঢুকাইতো? হাসিনা তাদের রাজনীতি শেষ করতে চাইছে, বা বেসিক্যালি হাসিনা আর জামাত তো পারস্পরিক রাজনীতি করে। এখন যেমন বিজেপি আর জামাত পারস্পরিক রাজনীতি করে, হাসিনার সঙ্গেও বিষয়টা তাই ছিল। ফলে হাসিনা জামায়াতে ইসলামের রাজনীতি নিবন্ধন সরাই দিল, ফলে তাদের এইসব গণতন্ত্র পরিবর্তন এগুলো কোনো কাজে দেয়নি। কিন্তু জামাত এখন যেভাবে গণতন্ত্রে তাদের আস্থা আছে, শিশির মনিররা বা মির্জা গালিবরা যেই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করে, তাতে কি কোনোভাবে এটা প্রমাণ হয় যে
2010 থেকে 2012 সালের মধ্যে হাসিনার বিচার ব্যবস্থার মুখোমুখি না হইলে তারা আসলে এই পরিবর্তনটা তাদের গঠনতন্ত্রে আনতো, তারা কোনোভাবেই গঠনতন্ত্রে আনতো না। দ্বিতীয়ত, আপনাদের খুব ভালোভাবেই মনে আছে যে বাংলাদেশের গত কয়েক মাসে যেই পরিমাণ নারীদের উপর মব বলেন, নারীদেরকে লাথি মারা বলেন, এবং সেখানে সরাসরি জামায়াত বা শিবিরের নেতাদের ইনভলভমেন্ট থাকা সত্ত্বেও তাদের ব্যাপারে জামায়াতে ইসলামের কোনো নেতা বা কেউ কি সরাসরিভাবে ওপেনলি বিবৃতি দিছে? দেয় নাই। এবং একইভাবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে তারা যখন ডাকসু নির্বাচনে জিতলো, তাদের প্রাথমিক যে জয়োল্লাসটা ছিল সেই সিনেট ভবনে বা যখন সেখানে ফলাফল প্রকাশ করা হচ্ছিল, সেখানে হিজাব বইলা তারা আসলে সেইটাকে সেলিব্রেট করতেছিল। ফলে পরবর্তীতে মির্জা গালিবরা এই জিনিসটা ঠেকাইতে চেষ্টা করলেন, কিন্তু তখনই আসলে সেটা পরিষ্কার হয়ে গেছিল যে তাদের যে নারীর ধারণা বা নারীকে তারা আসলে কিভাবে দেখতে চায়, হিজাবের অধিকারের বাইরে যে তারা নারীকে দেখতে সক্ষম না, এই জিনিসগুলো কিন্তু তখন বের হয়ে গেছিল। এবং আমি যেটা বলতে চাই যে মানে জামায়াতে ইসলামের যে উত্থান ডাকসুর মধ্যে দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীতেও যে উত্থানটা আমরা দেখতে পাবো, এইটা কোনোভাবেই এমন কিছু মিন করে না যেটা আসলে সেন্ট্রিস্ট রাজনীতি বা মধ্যপন্থী রাজনীতি বলতে কিছু বোঝায়। এবং বাংলাদেশের মানুষ যদি জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ খুব ক্লিয়ারলি তাদের যে ইসলাম ভাবাদর্শ বা তাদের যে ইসলামী শরিয়ার প্রতি তাদের যেই আকাঙ্ক্ষা বা নারীকে ঘরে আটকানোর ব্যাপারে বা ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক যে চলাচলতি মুভমেন্ট বা মূল্যবোধগুলো আছে সেগুলোকে ঠেকানোর ব্যাপারে তাদের যেই ধারণা, সেগুলোকেই তারা আসলে সামহাও এখানে পোট্রে করার বা হাজির করার চেষ্টা করবে। আমি একটা খুব সহজ একটা মানে ব্যাখ্যা দিয়ে আমি আলাপটা শেষ করব যে যারা জামায়াতে ইসলামকে সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী রাজনীতি বলেন, তারা আসলে কী মিন করেন সম্ভবত তারা আসলে সেটাই জানেন না। মধ্যপন্থী রাজনীতি জিনিসটা আসলে কি, আমি খুব সহজে আমি যেটা বলতে পারি যে মূলত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক সাংস্কৃতিক জায়গা থেকে এই দুইটা জায়গায় কোন রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার মধ্য দিয়ে একটা ডান তৈরি হয়, একটা বাম তৈরি হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ডানপন্থীরা যখন ব্যাপক পুঁজিবাদী, ব্যাপক খোলা বাজার, ব্যাপক মুক্ত বাজার, রাষ্ট্রের কোনো ধরনের মানে রেগুলেশন সেখানে থাকবে না, এই ধরনের আইডিওলজি যারা প্রচার করে তাদেরকে আমরা ডানপন্থী বলি বা রক্ষণশীল বলি। আর সামাজিক সাংস্কৃতিক বিবেচনায় আমরা ডানপন্থী বলি যারা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে বা ধর্মীয় যেই অনুষ্ঠান বা সংস্কৃতি বা যেই সব ইনস্টিটিউশন আছে, মসজিদ বা অন্যান্য গির্জা বা অন্যান্য যত ধরনের ধর্মীয় সংস্থা আছে, তাদের ক্ষমতাকে যারা বড় করে দেখতে চায় এবং রাষ্ট্রের উপরে যারা ধর্মীয় সামাজিক বিষয়াশয়গুলোকে বা অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী বা পরিচয়বাদী জায়গাগুলোকে যারা বড় করে দেখতে চায়, তাদেরকে আমরা ডানপন্থী বলি। অন্যদিকে বামপন্থার ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক দৃষ্টিকোণে রাষ্ট্রের ব্যাপক মাত্রায় রেগুলেশনকে যারা অ্যালাউ করে তাদেরকে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আমরা বামপন্থী বলি। অ্যাট দ্য সেম টাইম যারা সামাজিক সাংস্কৃতিক জায়গা থেকেও আসলে ধর্মীয় বা যে কোনো ধরনের রক্ষণশীলতার বিরুদ্ধে প্রগতিশীলতা বা প্রগতিশীল ধ্যান ধারণাকে প্রমোট করে, তাদেরকে আমরা বামপন্থী বলি। কোনো রাষ্ট্রই সরাসরি ডানপন্থী বা বামপন্থী আর নাই। ভারত, আপনি যদি ভারতের কথা চিন্তা করেন, ভারত সামাজিক ও সাংস্কৃতিক জায়গায় সে ডানপন্থী, কিন্তু সে অর্থনৈতিক জায়গায় কিন্তু সে টোটালি ডানপন্থী না। বা ভারতের মধ্যে আপনি সমাজতান্ত্রিক অনেক বিষয় আসলে দেখতে পাবেন। অন্যদিকে মানে বামপন্থী বা এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যেও আপনি এই ধরনের সব কিছুই দেখতে পাবেন যে সমাজতান্ত্রিক জায়গায়, অর্থনৈতিক জায়গায় তারা আসলে অনেক বেশি রেগুলেটরি থাকলেও শেষ পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক জায়গায় তারা আসলে অনেক ক্ষেত্রে ডানপন্থী বা পরিচয়বাদী রাজনীতি করে। এখন বাংলাদেশে এই দুইটা মানে ডানপন্থী আর বামপন্থীর মাঝখানের যদি কোনো মধ্যপন্থী জায়গাকে আপনি হিসাব করতে চান, সেখানে তো জামায়াতে ইসলামকে আপনি কোনোভাবেই এমন একটা জায়গায় দাঁড় করাইতে পারবেন না যে জামায়াতে ইসলাম আসলে সে পরিচয়বাদী রাজনীতি করতেছে না। ডানপন্থী, পরিচয়বাদী, ইসলামী, ধর্মীয় এই যে আইডেন্টিটিগুলো আছে, এই পলিটিক্সটাকে জামাত কোনোভাবে অতিক্রম করতেছে, এরকম একটা দিশাও তো আপনি হাজির করতে পারবেন না। এবং তাদের গঠনতন্ত্রে বা তাদের টোটাল রাজনীতির মধ্যেই যে জিনিসটা খুব ক্লিয়ারলি স্পষ্ট আছে যে কোরআন ও ইসলামী শরিয়ার আলোকে তারা আসলে বাংলাদেশ বা ক্ষমতায় গেলে এই রাষ্ট্র তারা তৈরি করতে চায়। ফলে এই হিসাবগুলো আপনি না করে আপনি তাদেরকে জাস্ট এক মধ্যপন্থী এন্টিটি হিসাবে জাস্ট বাজারজাত করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন সেটাও তো আপনি নিজেও জানেন না। মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রেও জামায়াতে ইসলামের বা
ক্যাপিটালিজমের পুঁজিবাদী অর্থনীতির ব্যাপারে জামাতে ইসলামের একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে। এবং জামাতে ইসলামের যে ওই আমি গতকালকে একটা মানে টকশোতে শুনলাম যে শিশির মনির বলতেছেন যে তারা যদি ক্ষমতায় যায় তো তাদের মডেল কি ধরনের হবে। উপস্থাপকরা এমন প্রশ্নের উত্তরে তিনি বলতেছিলেন যে তিউনিসিয়া, আলজেরিয়া কিংবা তুরস্ক, এই মডেলগুলোকে আমরা কল্পনা করতে পারি। তো তিউনিসিয়ায় আরব বসন্তের পরে যেই আল নাহদা বা এই যে মুভমেন্টগুলো তারা যখন আবার রাজনীতিতে সক্রিয় হয়েছিল, তো তারা কিন্তু জামায়াতে ইসলামের যে ইসলামী শরিয়া তার চেয়ে একটু কম শরিয়া কথাবার্তা তারা বলে। এখন শিশির মনির তবু যখন তিউনিসিয়ার কথা বলতেছে তখনও কিন্তু আপনি আসলে দেখা পেয়ে যাচ্ছেন যে ইসলামী শরিয়ার আলোক ছাড়া জামাত আসলে আর কিছু মিন করতেছে না। তুরস্কের কথাও যদি আপনি বলেন, তুরস্কেও কিন্তু একই সঙ্গে পলিটিক্যাল ইসলাম এবং একটা নয়া ন্যাশনালিজমকে এরদোয়ান কিন্তু পুঁজি করছে। ফলে এই আইডেন্টিটিগুলোর বাইরে তো জামাতে ইসলাম বাংলাদেশের কোনো রাষ্ট্র পরিচালনা, কোনো রাজনীতি কিছুই ভাবতেছে না। ফলে জামায়াতকে আপনি কোন দুঃখে আসলে মধ্যপন্থী রাজনীতি বা এই ধরনের একটা ঝান্ডা তাদের হাতে ধরায় দিচ্ছেন। ফলে জামাত যদি ক্ষমতায় যায়, আমি আগেও বলছি, এখনও আমি আলাপটা করে শেষ করব যে তারা প্রথম কিছুদিন এখানকার যে সামাজিক মূল্যবোধ বা মানে সাংস্কৃতিক ভ্যালুসগুলো আছে এগুলোর প্রতি তারা এক ধরনের সম্মান প্রদর্শন করবে। কিন্তু 2 বছর বা 1.5 বছরের মাথায় আসলে তারা এই দেশের আইন পরিবর্তন শুরু করবে এবং ইসলামী শরিয়ার আলোকে তারা বাংলাদেশে একটা গুড গভর্নেন্স, তারা যে গুড গভর্নেন্সের কথা বলে, তারা যে অ্যাকাউন্টেবিলিটির কথা বলে, এই প্রত্যেকটা জিনিস তারা আসলে ইসলামী শরিয়ার আলোকে ইন্টারপ্রেট করা শুরু করবে এবং বাংলাদেশের মানুষকে একটা টোটালি ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রতেই তারা নিয়ে যাবে। আমি যে কথাটা বলতে চাই না সেটা হচ্ছে যে তারা কেন এটা করবে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যদি জামায়াতে ইসলামকে নিয়ে আসে, তারা এটা জাইনে নিয়ে আসবে যে জামায়াতে ইসলাম বাংলাদেশে আইসা একটা ইসলামী শরিয়ার আলোকে একটা রাষ্ট্র নির্মাণ করবে এবং এটার জন্যই তারা জামায়াতে ইসলামকে ভোট দেবে। তারা কোনোভাবেই জামায়াতে ইসলামকে একটা সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী রাজনীতির ধ্বজাধারী হিসাবে ভোট দিবে না।